আহমেদ বাওয়ানি একাডেমি অনলাইন স্কুল অ্যান্ড কলেজে সবাইকে স্বাগতম। এই মুহূর্তে আমার সাথে যারা যুক্ত আছেন সবাইকে আসসালামু আলাইকুম। দ্বাদশ শ্রেণীর ছাত্রীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো, বাসায় বসে পড়াশোনা চালিয়ে যাচ্ছ। আমরা পড়ছিলাম পরিণতি ও সুশাসন প্রথম পত্রের 7ম অধ্যায় সরকার কাঠামো। গত ক্লাসে আমরা পড়েছি শাসন বিভাগ সম্পর্কে। আজকে আমরা পড়ব বিচার বিভাগ সম্পর্কে। তার আগে আসো আমরা আরেকবার দেখি যে সরকারের বিভাগ কয়টি এবং এর কাজগুলা কি কি। আমরা জানি রাষ্ট্রের একটা গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে সরকার। সরকারের মাধ্যমেই রাষ্ট্র পরিচালিত হয়, অর্থাৎ রাষ্ট্রের ইচ্ছা প্রকাশিত ও বাস্তবায়িত হয় সরকারের মাধ্যমে। আর সরকারের কাজকে 3টি ভাগে ভাগ করা হয়েছে, অর্থাৎ 3টি বিভাগের মাধ্যমে সরকার 3 ধরনের কাজ করে থাকে। প্রথমটা হচ্ছে আইন বিভাগ, শাসন বিভাগ এবং বিচার বিভাগ। আমরা আইন বিভাগ সম্পর্কে পড়েছি, শাসন বিভাগ সম্পর্কেও পড়েছি। আজকে আমরা পড়ব বিচার বিভাগ সম্পর্কে। তার আগে আসো আমরা আরেকবার দেখে নিই আইন বিভাগের কাজ কি কি। আইন বিভাগের কাজগুলোর মধ্যে হচ্ছে কি, প্রথমটাই হচ্ছে আইন প্রণয়ন করে, আইন সংশোধন, পরিমার্জন, পরিবর্ধন করে, সংবিধান প্রণয়ন ও সংশোধন করে এবং সংসদীয় সরকার ব্যবস্থায় শাসন বিভাগকে নিয়ন্ত্রণ করে এবং কিছু কিছু নির্বাচনমূলক কাজও আইন বিভাগ করে থাকে। তারপরে দেখো শাসন বিভাগ। শাসন বিভাগ কি কি কাজ করে? আইন প্রয়োগ করে, অর্থাৎ বাস্তবে আইনকে প্রয়োগ করে। তারপরে হচ্ছে অভ্যন্তরীণ শাসন পরিচালনা করে, রাষ্ট্রপতি কর্তৃক আইনসভার অধিবেশন আহ্বান, স্থগিত এবং ভেঙে দিতে পারে। তারপরে হচ্ছে রাষ্ট্রপতি কর্তৃক অধ্যাদেশ জারি এবং রাষ্ট্রপ্রধানের সামরিক কার্যাবলী। এগুলো হচ্ছে শাসন বিভাগের অন্তর্ভুক্ত কাজ। আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে বিচার বিভাগ। এই বিচার বিভাগের ইংরেজি প্রতিশব্দ হচ্ছে দ্য জুডিশিয়ারি। এবং সাধারণভাবে বিচার বিভাগ কি কি কাজ করে থাকে একটু দেখো, যে বিচার কাজ পরিচালনা ও আইন ভঙ্গকারীর শাস্তি বিধান, অর্থাৎ আইন অনুযায়ী বিচার কাজ পরিচালনা করাই হচ্ছে বিচার বিভাগের প্রধান কাজ। তারপরে দেখো সংবিধানের ব্যাখ্যা প্রদান, নাগরিক অধিকার সংরক্ষণ। তারপরে হচ্ছে শাসন ও আইন বিভাগকে আইনি পরামর্শ প্রদান করে এবং লাস্টেরটা হচ্ছে তদন্তমূলক কাজ। এই বিচার বিভাগ সম্পর্কে আজকে আমরা জানবো। আসলে সাধারণভাবে বিচার বিভাগ বলতে কি বোঝায়? যে বিভাগ ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য আইন ভঙ্গকারীকে শাস্তি প্রদান করে তাকে বিচার বিভাগ বলে। আর দার্শনিক সিজউইক কি বলেছেন? যে বিচার বিভাগ হচ্ছে সেই বিভাগ যা আইনের ব্যাখ্যা ও প্রয়োগ করে। ব্যক্তির সাথে ব্যক্তির বা ব্যক্তির সাথে রাষ্ট্রের বিরোধ দেখা দিলে বিচার বিভাগ আইনের আলোকে তার মীমাংসা ও ন্যায় বিচার করে থাকে। তাহলে বিচার বিভাগ হচ্ছে কি, যে বিভাগ আইন অনুযায়ী বিচার কাজ পরিচালনা করে এবং আইন ভঙ্গকারীকে শাস্তি প্রদান করে থাকে তাকেই আমরা বিচার বিভাগ বলবো। আর যে কোনো রাষ্ট্র ব্যবস্থায় বিচার বিভাগের গুরুত্ব অপরিসীম। একটি দেশের শাসন ব্যবস্থার উৎকর্ষ নির্ণয়ের ক্ষেত্রে বিচার বিভাগের দক্ষতা অন্যতম মাপকাঠি হিসেবে বিবেচিত হয়। অর্থাৎ কোনো দেশের শাসন ব্যবস্থা কতটুকু উন্নত বা কতটুকু কার্যকর, শাসন ব্যবস্থা কতটুকু কাজ করছে, সেটার মাপকাঠি হচ্ছে বিচার বিভাগ কেমন কাজ করছে সেটার উপরে ভিত্তি করেই আমরা কিন্তু কোনো দেশ কতটুকু উন্নত বা কোনো দেশের শাসন ব্যবস্থা কতটুকু কার্যকরী পদক্ষেপ নিচ্ছে বা কাজ করছে, সেটা বিচারের অন্যতম মানদণ্ড হচ্ছে যে বিচার বিভাগ কেমন কাজ করছে সেটার উপরে।
এটার জন্য দেখো লর্ড ব্রাইস বলেছেন যে বিচার বিভাগের কর্মকুশলতা অপেক্ষা কোনো সরকারের যোগ্যতা বিচার করার অধিকতর উপযোগী মানদণ্ড আর নেই। অর্থাৎ তিনি কি বোঝাতে চেয়েছেন যে কোনো সরকার যোগ্য কিনা সেটা আমরা কিভাবে বুঝবো? সেই সরকারের বিচার বিভাগের কাজ দেখলেই কিন্তু আমরা বুঝতে পারবো সরকার কতটুকু যোগ্য। তাহলে লর্ড ব্রাইসের এই উক্তিটা কি হচ্ছে যে বিচার বিভাগের কর্মকুশলতা অপেক্ষা কোনো সরকারের যোগ্যতা বিচার করার অধিকতর উপযোগী মানদণ্ড আর নেই। অর্থাৎ সরকারের যোগ্যতা বিচারের মানদণ্ড হচ্ছে বিচার বিভাগের কাজ। অর্থাৎ বিচার বিভাগের কর্মকুশলতার উপরই নির্ভর করবে সরকারের কতটুকু যোগ্য বা যোগ্যতা, সরকারের যোগ্যতা বিচার করার মানদণ্ডই হচ্ছে বিচার বিভাগের কর্মকুশলতা। এটাই লর্ড ব্রাইস বুঝাতে চেয়েছেন। এবার আসো আমরা দেখি যে বিচার বিভাগের সংগঠন, অর্থাৎ বিচার বিভাগের কাঠামোটা একটু দেখব। যে দেখো এখানে নিম্ন স্তরের আদালত, মধ্যম স্তরের আদালত এবং উচ্চ আদালত, এই তিনটা ভাগে কিন্তু ভাগ করা হয়েছে। এই নিম্ন স্তরের আদালতের মধ্যে কি কি থাকছে? যে ফৌজদারি আদালত। এই ফৌজদারি আদালত কি করবে? অপরাধ সংক্রান্ত মামলার বিচার করবে। এবং এটার সাথে আরেকটা হচ্ছে কি দেওয়ানি আদালত, অর্থাৎ এই দেওয়ানি আদালত সম্পত্তি সংক্রান্ত মামলার বিচার সম্পন্ন করবে। এবার দেখো মধ্যম স্তরের আদালত। এই আদালতের কাজ কি হচ্ছে? যে নিম্ন আদালতের রায় পূর্ণ বিবেচনার জন্য আপিল মামলার বিচার। অর্থাৎ নিম্ন আদালতের রায় পূর্ণ বিবেচনার জন্য কি করবে? যে আপিল করা হবে সেটার বিচার। এটা হচ্ছে মধ্যম স্তরের আদালতের কাজ। এবার দেখো উচ্চ আদালত। উচ্চ আদালতের কাজ কি কি? এখানে বলা হচ্ছে যে মধ্যম স্তরের আদালতের রায়ের বিরুদ্ধে আপিল শুনানি গ্রহণ ও বিচার। অর্থাৎ মধ্যম স্তরের যে আদালতের রায়, সে রায়ের বিরুদ্ধে যদি আপিল করা হয়, সে আপিলের শুনানি গ্রহণ করা এবং বিচার করা। তারপরে হচ্ছে কি অধিক মূল্য জড়িত মামলা পরিচালনা ও বিচার করা। অর্থাৎ অধিক মূল্য অর্থাৎ বেশি টাকা পয়সা সম্পর্কিত কোনো মামলা থাকলে সেই মামলাটা পরিচালনা ও বিচার করা হচ্ছে উচ্চ আদালতের কাজ। তারপরে হচ্ছে কি যে রাষ্ট্রের সাংবিধানিক প্রশ্ন জড়িত মামলার শুনানি গ্রহণ ও বিচার সম্পন্ন। অর্থাৎ সাংবিধানিক কোনো প্রশ্ন জড়িত কোনো মামলা থাকলে সেটার শুনানি গ্রহণ ও বিচার সম্পন্ন করা হচ্ছে উচ্চ আদালতের কাজ। তাহলে আমরা দেখলাম নিম্ন স্তরের আদালত, মধ্যম স্তরের আদালত এবং উচ্চ আদালত। এবার আসলে আমরা দেখব যে বিচারক নিয়োগের পদ্ধতি। তিনটি পদ্ধতিতে সাধারণত বিচারকদের নিয়োগ করা হয়ে থাকে। যেমন প্রথমটা হচ্ছে জনগণ বা নির্বাচক মণ্ডলী কর্তৃক নির্বাচন, তারপরেরটা হচ্ছে আইনসভা কর্তৃক পরোক্ষভাবে নির্বাচন এবং তৃতীয়টা হচ্ছে শাসন বিভাগ কর্তৃক সরাসরি নিয়োগ। এখানে দেখো বলা হচ্ছে জনগণ বা নির্বাচক মণ্ডলী কর্তৃক প্রত্যক্ষ নির্বাচন। এই পদ্ধতি সর্বপ্রথম প্রচলিত ছিল ফ্রান্সে। অর্থাৎ ফ্রান্সে জনগণ কর্তৃক প্রত্যক্ষভাবে বিচারক নিয়োগের পদ্ধতি সর্বপ্রথম প্রচলিত হয়। তবে ফ্রান্সে এই নিয়োগ পদ্ধতি এখন আর প্রচলিত নেই। বর্তমানে আমেরিকা যুক্তরাষ্ট্রের কতগুলো অঙ্গরাজ্যে, সুইজারল্যান্ডের অধস্তন আদালতসমূহে এরূপ নিয়োগ পদ্ধতি এখনো প্রচলিত রয়েছে। অর্থাৎ ফ্রান্সে এটা প্রচলিত হয়েছিল সর্বপ্রথম, কিন্তু বর্তমানে সেখানে এই নিয়োগ পদ্ধতি আর প্রচলিত নেই। বর্তমানে আমেরিকা যুক্তরাষ্ট্রের কতগুলো অঙ্গরাজ্যে এবং সুইজারল্যান্ডের অধস্তন আদালত সমূহে এরূপ নিয়োগ পদ্ধতি এখনো প্রচলিত রয়েছে। দ্বিতীয়টা হচ্ছে কি আইনসভা কর্তৃক পরোক্ষ নির্বাচন। এখানে দেখো সুইজারল্যান্ডের বিচারকগণ আইনসভা কর্তৃক পরোক্ষভাবে নির্বাচিত হন। তবে অনেকেই এরূপ নিয়োগ পদ্ধতি সমর্থন করেন না, কেননা এর ফলে আইনসভার সংখ্যাগরিষ্ঠ দলের মনোনীত ব্যক্তিরাই শুধু বিচারক হিসেবে নির্বাচিত হবেন
এবং নিজ দলের প্রতি অন্ধ আনুগত্য প্রদর্শন করবে। অর্থাৎ এখানে যেহেতু আইনসভা কর্তৃক বিচারকগণ পরোক্ষভাবে নির্বাচিত হন, এই পদ্ধতিকে অনেকেই সমর্থন করে না, কারণ এখানে একটা কি হয়ে থাকে, দলের প্রতি একটা আনুগত্য এখানে চলে আসে। এ কারণে অনেকেই এই পদ্ধতিকে সমর্থন করেন না। পরেরটা দেখো, 3 নম্বর পদ্ধতিটা হচ্ছে যে শাসন বিভাগ কর্তৃক সরাসরি নিয়োগ। শাসন বিভাগ কর্তৃক সরাসরি নিয়োগের পদ্ধতি সর্বাপেক্ষা উত্তম ও গ্রহণযোগ্য পদ্ধতি বলে স্বীকৃত। অর্থাৎ বর্তমানে এই পদ্ধতিকেই সর্বাপেক্ষা উত্তম এবং গ্রহণযোগ্য পদ্ধতি বলা হচ্ছে। এর ফলে বিচারকগণের পক্ষে রাজনৈতিক দল, গোষ্ঠী বা জনগণের প্রভাব মুক্ত হয়ে স্বাধীন ও নিরপেক্ষ বিচার কার্য সম্পাদন করা সম্ভব। এরূপ পদ্ধতি অনুসারে রাষ্ট্রপ্রধান বিচারপতিদেরকে নিয়োগ করে থাকে। তবে এক্ষেত্রে বিচারপতিদের দ্বারা গঠিত স্থায়ী কমিটি কর্তৃক অনুমোদিত বা সুপারিশকৃত লোককেই রাষ্ট্রপ্রধান কর্তৃক বিচারক পদে নিয়োগ করা উচিত। এই পদ্ধতিকে উত্তম বলা হচ্ছে। তবে এখানেও বলা হচ্ছে যে রাষ্ট্রপতি বিচারপতিদেরকে নিয়োগ দিবেন, তবে বিচারপতিদের দ্বারা গঠিত একটা স্থায়ী কমিটি এখানে থাকবে এবং এই স্থায়ী কমিটি যাকে সুপারিশ করবে তাকেই রাষ্ট্রপ্রধান কি করবেন, বিচারক পদে নিয়োগ দিবেন। এটা করা উচিত এই পদ্ধতিতে বলা হচ্ছে। তারপরেও এই 3টা পদ্ধতির মধ্যে সর্বাপেক্ষা উত্তম পদ্ধতিটা হচ্ছে শাসন বিভাগ কর্তৃক বিচারকদের সরাসরি নিয়োগ। এবার আসো আমরা দেখব যে বিচার বিভাগের কার্যাবলী কি। প্রথমেই দেখো যে কাজটা, সেটা হচ্ছে কি বিচার সংক্রান্ত কাজ। আমরা জানি বিচার বিভাগের প্রথম এবং প্রধান কাজই হচ্ছে আইন অনুযায়ী বিচার কাজ পরিচালনা করা। অর্থাৎ বিচার বিভাগ বিভিন্ন মামলায় রাষ্ট্রীয় আইন অনুযায়ী বিচার কার্য পরিচালনা করে থাকে। পরের পয়েন্টটা হচ্ছে আইনের ব্যাখ্যা। বিচার বিভাগের অন্যতম কাজ হচ্ছে আইনের ব্যাখ্যা প্রদান। বিচারকগণ যদি আইনসভা প্রণীত কিংবা প্রথাগত আইনের ভাষাকে অস্পষ্ট বা পরস্পর বিরোধী বলে মনে করে তাহলে এর ব্যাখ্যা প্রদান করে থাকে। অর্থাৎ আইনসভার মাধ্যমে কোনো আইন যদি প্রণীত হয়ে থাকে এবং সেটার ভাষা যদি অস্পষ্ট থাকে বা পরস্পর বিরোধী বলে মনে হয়, তাহলে বিচার বিভাগ কি করতে পারবে, এই ধরনের আইনের ব্যাখ্যা প্রদান করতে পারবে। আইনের এই ব্যাখ্যা পরবর্তীকালে নজির বা আইন হিসেবে ব্যবহৃত হয়। অর্থাৎ পরবর্তীকালে এই যে বিচার বিভাগ যে আইনের ব্যাখ্যা দিল, এই ব্যাখ্যাটা পরবর্তীকালে কি উদাহরণ হিসেবে বা আইন হিসেবে কি হতে পারে, ব্যবহৃত হবে। তাহলে বিচার বিভাগের একটি অন্যতম কাজ হচ্ছে কি আইনের ব্যাখ্যা। তারপরে হচ্ছে আইন প্রণয়নমূলক কাজ। আমরা জানি যে আইন বিভাগের প্রধান কাজই হচ্ছে আইন প্রণয়ন করা। এছাড়াও বিচার বিভাগও অনেক সময় কিছু কিছু আইন প্রণয়নমূলক কাজ করে থাকে। যেমন দেখো যে বিচারকগণ কোনো মামলা পরিচালনা করতে গিয়ে যদি মনে করেন যে মামলাটি পরিচালনার জন্য প্রয়োজনীয় আইন প্রণীত হয়নি, তাহলে তারা নিজেদের ন্যায়বোধ ও সুবিবেচনা প্রয়োগ করে আইনটির ব্যাখ্যা প্রদান কিংবা নতুন আইন তৈরি করে মামলাটির বিচার নিষ্পত্তি করতে পারেন। অর্থাৎ মামলাটা পরিচালনা করতে গিয়ে বিচারকগণ যদি দেখেন যে এই মামলার জন্য প্রয়োজনীয় আইন নাই বা প্রণীত হয়নি, তাহলে বিচারকগণ কি করতে পারবেন, নিজেদের বিচার বুদ্ধি দিয়ে, ন্যায়বোধ দিয়ে আইনের ব্যাখ্যা প্রদান করতে পারবেন কিংবা নতুন আইন তৈরি করে মামলাটির বিচার করতে পারবেন। তাহলে এই যে বিচারকরা যে নিজের বিচার বুদ্ধি দিয়ে বা ন্যায়বোধ দিয়ে যে আইন তৈরি করলো, সেটা পরবর্তী সময়ে আইনের নজির হিসেবে গ্রহণ করা হবে, অর্থাৎ আইন হিসেবে পরবর্তীতে ব্যবহার করা হবে এবং এসব আইনকে বলা হয় কি বিচারক প্রণীত আইন। ঠিক আছে, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে বিচার বিভাগ কিছু কিছু আইন প্রণয়নমূলক কাজও করে থাকে। এবার আসো আমরা দেখব আরেকটা পয়েন্ট হচ্ছে কি সংবিধানের ব্যাখ্যা প্রদান ও
প্রাধান্য সংরক্ষণ সংক্রান্ত কাজ, অর্থাৎ সংবিধানের ব্যাখ্যা প্রদান করাও কিন্তু বিচার বিভাগের একটি অন্যতম কাজ। যেমন দেখো, বিচার বিভাগ যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থায় সংবিধানের অভিভাবক। সংবিধানের ব্যাখ্যা প্রদান করে কেন্দ্র অঙ্গরাষ্ট্রের মধ্যে বিবাদ মীমাংসা করে যুক্তরাষ্ট্রীয় আদালত সংবিধানের প্রাধান্য বজায় রাখে। আমরা জানি যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থা একটা যুক্তরাষ্ট্রীয় আদালত থাকে, এবং এই যুক্তরাষ্ট্রীয় আদালত কি করবে, কেন্দ্র প্রদেশের মধ্যে যদি কোনো বিবাদ হয় তাহলে সেই বিবাদের মীমাংসা করে থাকে এবং সংবিধানে প্রাধান্য বজায় রাখে, অর্থাৎ সংবিধানের অভিভাবক হিসেবে কাজ করে বিচার বিভাগ। এখানে দেখো, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রখ্যাত বিচারপতি হিউজেস বলেছেন যে আমরা একটি সংবিধানের অধীন, কিন্তু বিচারকগণ যা বলেন তাই সংবিধান। তাহলে সংবিধানের ব্যাখ্যা প্রদান করা এবং সংবিধানের প্রাধান্য বজায় রাখা, এমনকি যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থায় সংবিধানের অভিভাবক হিসেবেও কাজ করে থাকে বিচার বিভাগ। এর পরের পয়েন্টটা হচ্ছে নাগরিক অধিকার সংরক্ষণ। সংবিধানে আমরা জানি, সংবিধানে নাগরিকদের মৌলিক অধিকারগুলো লিপিবদ্ধ করা হয়ে থাকে, আর এই নাগরিকদের অধিকার সংরক্ষণ করে বিচার বিভাগ, এবং ব্যক্তি স্বাধীনতার রক্ষক হিসেবেও দায়িত্ব পালন করে থাকে বিচার বিভাগ। যেমন দেখো, সরকার বা কোনো প্রতিষ্ঠান যদি সংবিধানে লিপিবদ্ধ নাগরিক অধিকারে হস্তক্ষেপ করে তাহলে বিচার বিভাগ তা প্রতিহত করে। অর্থাৎ নাগরিক অন্যতম একটা কাজ হচ্ছে কি, নাগরিক অধিকার সংরক্ষণ। তারপরের পয়েন্টটা হচ্ছে ন্যায় বিচার প্রতিষ্ঠা। ন্যায় বিচার প্রতিষ্ঠা বিচার বিভাগের অপর একটি গুরুত্বপূর্ণ কাজ। বিচার বিভাগ মামলা পরিচালনায়, সত্য অনুসন্ধানের জন্য নথিপত্র তলব ও সাক্ষ্য প্রমাণ গ্রহণ করে অপরাধীর শাস্তি প্রদান করে ন্যায় বিচার প্রতিষ্ঠার পবিত্র কর্তব্য পালন করে থাকে। অর্থাৎ ন্যায় বিচার প্রতিষ্ঠা করা হচ্ছে বিচার বিভাগের একটি অন্যতম গুরুত্বপূর্ণ কাজ। আর এই ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য, অর্থাৎ সত্য অনুসন্ধানের জন্য যে কোনো ধরনের সাক্ষ্য প্রমাণ গ্রহণ বা যে কোনো নথিপত্র তলব বা তথ্য জোগাড় অনুসন্ধান করতে পারে বিচার বিভাগ, এবং এই সমস্ত কাজ করে অপরাধীর শাস্তি প্রদান করে ন্যায় বিচার প্রতিষ্ঠার পবিত্র কর্তব্য পালন করে থাকে বিচার বিভাগ। তাহলে আমরা বলতে পারি যে ন্যায় বিচার প্রতিষ্ঠা করাও বিচার বিভাগের একটি অন্যতম গুরুত্বপূর্ণ কাজ। এরপরে আসো আমরা দেখব যে পরামর্শ দান সংক্রান্ত কাজ। আইনের জটিল প্রশ্ন নিরসনে কিংবা সংবিধান সংক্রান্ত জটিল প্রশ্নে আইন বিভাগ ও শাসন বিভাগ বিচার বিভাগের সর্বোচ্চ আদালতের নিকট পরামর্শ চাইতে পারে। অর্থাৎ আইনের কোনো বিষয়ে যদি সমস্যা থাকে বা আইনের কোনো জটিল প্রশ্ন সম্পর্কে সমস্যা সমাধানের জন্য, কিংবা সংবিধান সংক্রান্ত যদি কোনো জটিল সমস্যা থাকে, এবং সেসব ক্ষেত্রে আইন বিভাগ ও শাসন বিভাগ কি করতে পারবে, বিচার বিভাগের কাছে পরামর্শ চাইতে পারবে। যে কোনো আইনের ব্যাখ্যা করতে হবে, বা আইনটা অস্পষ্ট, আইনটা বোঝা যাচ্ছে না, বা সংবিধান সংক্রান্ত কোনো জটিল প্রশ্ন, যেটা আইন বিভাগ ও শাসন বিভাগ কি করতে পারবে, বিচার বিভাগের নিকট সে সম্পর্কে পরামর্শ চাইতে পারবে। এরূপ ক্ষেত্রে বিচার বিভাগ সঠিক পরামর্শ প্রদান করে আইনগত ও সাংবিধানিক জটিলতা নিরসনে সাহায্য করে থাকে। এই ধরনের জটিল প্রশ্নে কি করতে পারবে, বিচার বিভাগ আইন বিভাগ ও শাসন বিভাগকে সঠিক পরামর্শ প্রদান করে থাকবে, এবং সাংবিধানিক কোনো জটিলতা থাকলে সেই জটিলতা, অর্থাৎ সেই সমস্যার সমাধানে
সাহায্য করে থাকবে বিচার বিভাগ। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে বিচার বিভাগের একটি অন্যতম কাজ হচ্ছে কি পরামর্শ দান সংক্রান্ত। কাদেরকে? আইন বিভাগ ও শাসন বিভাগকে বিভিন্ন বিষয়ে বিচার বিভাগ কি করতে পারবে? সঠিক পরামর্শ প্রদান করতে পারবে। এবং আইন বিভাগ ও শাসন বিভাগও বিভিন্ন জটিল প্রশ্নে সাহায্য চাইতে পারবে বিচার বিভাগের নিকট। এর পরের পয়েন্টটা হচ্ছে তদন্ত সংক্রান্ত কাজ। দেখো, গণতান্ত্রিক রাষ্ট্রের সরকারের দায়িত্ব হচ্ছে জনগণের সম্পত্তি ও জানমালের নিরাপত্তা প্রদান করা। আর এই জন্য বিচার বিভাগ জোর জবরদস্তিমূলক অপরাধ এবং দুর্ঘটনার তদন্ত করে থাকে। অর্থাৎ যে কোনো মামলার বিচার করার সময়, রায় প্রদানের সময় বিচার বিভাগ যে কোনো দুর্ঘটনা, যে কোনো অপরাধের তদন্ত করার ক্ষমতা রাখে, অর্থাৎ তদন্ত করে থাকে। তাহলে তদন্ত সংক্রান্ত কাজও বিচার বিভাগ করে থাকে। তারপরের পয়েন্টটা হচ্ছে শাসন সংক্রান্ত কাজ। এই বিচার বিভাগ নিজ বিভাগে কর্মচারী নিয়োগ, নাবালকদের সম্পত্তি দেখাশোনা এবং নাবালকদের জন্য অভিভাবক নিয়োগ, অর্থাৎ এতিমদের সম্পত্তি দেখাশোনা বা যাদের অভিভাবক নেই তাদের অভিভাবক নিয়োগ, এই সমস্ত কাজও কিন্তু বিচার বিভাগ করে থাকে। তাছাড়া দেখো, লাইসেন্স প্রদান এবং দেউলিয়া প্রতিষ্ঠানের পক্ষে আদায়কারীর ভূমিকা পালন করে থাকে বিচার বিভাগ। তাহলে আমরা দেখতে পাচ্ছি বিচার বিভাগ বিভিন্ন ধরনের কাজ করে থাকে, যেমন আইনের জটিল প্রশ্নের ব্যাখ্যা প্রদান, পরামর্শ দান, বিচার সংক্রান্ত কাজ, তদন্ত সংক্রান্ত কাজ। বিচারকগণ কি করতে পারবে? নিজস্ব বিচার বুদ্ধি প্রয়োগ করে নতুন আইনও তৈরি করতে পারবে এবং মামলার রায় প্রদান করতে পারবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে বিচার বিভাগ বিভিন্ন ধরনের কাজ করে থাকে। বিচার বিভাগের প্রথম এবং প্রধান কাজই হচ্ছে আইন অনুযায়ী বিচার কাজ পরিচালনা করা। তাহলে আজকে আমরা জানলাম যে সরকারের 3টি বিভাগের মধ্যে বিচার বিভাগের গঠন, বিচার বিভাগ বলতে কি বোঝায়, বিচারকদের নিয়োগ পদ্ধতি এবং বিচার বিভাগের কার্যাবলী। তোমরা বাসায় এই প্রশ্নের উত্তরগুলো লেখার চেষ্টা করবে এবং এই টপিকসটা আরেকবার পড়বে। আশা করি তোমরা আমার এই আলোচনার মাধ্যমে উপকৃত হবে। এতক্ষণ আমার সাথে যুক্ত থাকার জন্য সবাইকে ধন্যবাদ।